আসসালামু আলাইকুম। 2026 সালের বাজেট অধিবেশনের শেষ দিনে ওই যে নন ইসলাম মন্ত্রী আছেন একজন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। উনি জাতীয় সংসদে বিরোধী দল জামাতকে 1971 নিয়ে ক্ষমা চাওয়া প্রসঙ্গে কটাক্ষ করলেন। শোনেন তার সে কথা। আমি 71 সালের ভূমিকার জন্য আপনারা একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকে এই সমস্যাগুলো হয় না, বা ইউ ডিড নট ডু দ্যাট, আপনারা সেটা করেননি। উপরন্তু আপনাদের নেতা তখন প্রফেসর গোলাম আজম সাহেব তিনি বলেছেন 71-এ আমরা ভুল করিনি। এই জিনিসগুলো আমার মনে হয় এখনো সময় আছে, আপনারা এখনো ভেবে চিন্তে দেখতে পারেন যে বাংলাদেশ সম্পর্কে আপনাদের ধারণাটা খুব পরিষ্কার করে আমাদেরকে জানানো উচিত, বাংলাদেশকে জানানো উচিত বলে আমি মনে করি। আমি এর বেশি যেতে চাই না, কারণ বারবার আপনারা এই কথাগুলোই বলতে থাকেন এবং 71 সম্পর্কে আপনাদের ধারণা খুব পরিষ্কার করে আপনারা বলেন না। এইটা পরিষ্কার না বলেননি, আমি আজ পর্যন্ত শুনিনি, এটা কেউ শোনেনি। মাননীয় স্পিকার, এই কথাটা আমরা এই জন্য বলছি যে আজকে যদি আপনারা এটা স্বীকার করে নেন তাহলে কিন্তু আপনাদের জন্য রাজনীতি অনেক সহজ হয়ে যাবে। তিনি যে কোন মাথায় কিভাবে এটা করলেন, এই নন ইসলাম মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু নিজেও এক মুক্তিযুদ্ধ দাবি করে। যৌবনে আমরা এই দেশটার জন্য যুদ্ধ করেছিলাম, তখন আমরা একটা যুদ্ধে গিয়েছিলাম দেশটাকে মুক্ত করব বলে। তার মানে তিনি 1971 সালে আগে পরে সব ঘটনা তিনি দেখেছেন এবং জানেন। যাই হোক, আমি 71-এর বাস্তব ঘটনা বিশ্লেষণ করছি। ইতিহাস যেহেতু কথা বলে, তাই বর্তমানের সাথে মিল করে 1971-এর তথ্যভিত্তিক একটা বিশ্লেষণ করব। এই বিশ্লেষণ শোনার পরে আমি আশা করব যে ইনশাল্লাহ আপনি নিজেই নির্ণয় করতে পারবেন যে 71 নিয়ে ক্ষমা চাইবে কারা, বিএনপি, আওয়ামী লীগ নাকি জামাত। আসুন আমরা 1971-কে 3 ভাগে বিশ্লেষণ করি। এক হচ্ছে 1971-এর রক্তাক্ত ঘটনা কেন ঘটলো, তার মানে 71-এর আগের ঘটনা। 2 নম্বরে হচ্ছে 71-এর রক্তাক্ত ঘটনা শুরু থেকে শেষ, মানে 16 ডিসেম্বরের আগ পর্যন্ত সংক্ষেপে। আর 3 নম্বরে হচ্ছে 71-এর পরবর্তী ঘটনা। এরা হচ্ছে 71-এ যারা কুশীলব ছিল, যারা বেনিফিশিয়ারি ছিল, তাদের মতি গতি, প্রাপ্তি অপ্রাপ্তি বা হিসাব নিকাশ ইত্যাদি আলোচনা করব। এই বিশ্লেষণ শোনার পরে আপনি একজন বিচারক হিসেবে আপনাকে নির্ণয় করতে হবে যে কারা ক্ষমা চাইবে। অতএব আপনার বিশ্লেষণটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বরে 71-এর এই রক্তাক্ত ঘটনা কেন ঘটলো, যদি এক কথায় উত্তর দেই তাহলে আমরা বলবো যে শেখ মুজিবের ওয়াদাভঙ্গ বা মুনাফিকি বা বিশ্বাসঘাতকতার কারণে এই 71-এর ঘটনা ঘটেছে। এর ব্যাখ্যা হলো শেখ মুজিব কবে কিভাবে ওয়াদাভঙ্গ করেছে। এজন্য আমাদেরকে 1970-এর নির্বাচনের আগে এবং পরের ঘটনা বিশ্লেষণ করতে হবে। 1970-এর নির্বাচনে শেখ মুজিব অবাঞ্ছিত বা অযোগ্য ছিলেন। যেমন 2026-এ আওয়ামী লীগ কি নির্বাচন করেছে, তারাও তো অবাঞ্ছিত ছিলেন। 1970-এর নির্বাচনে শেখ মুজিব কেন অবাঞ্ছিত বা অযোগ্য ছিলেন? শেখ মুজিব ছিলেন 6 দফার ঘোষক, আর পাকিস্তান সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে শেখ মুজিব ভারতের সাথে আঁতাত করে আগরতলা ষড়যন্ত্রের মাধ্যমে এই 6 দফা ঘোষণা করেছেন। ভারত সরকার শেখ মুজিব ও এই 6 দফার মাধ্যমে পাকিস্তান ভাঙ্গা এবং পূর্ব পাকিস্তান দখলের ষড়যন্ত্র করেছিল। তার মানে হচ্ছে শেখ মুজিব হচ্ছে ভারতের দালাল অথবা পাকিস্তানের একজন রাষ্ট্রদ্রোহী। সেই হিসাবে 1970-এর নির্বাচনে অবাঞ্ছিত বা অযোগ্য ছিলেন। তখন শেখ মুজিব দেখলেন যে এই অবস্থা, সে তো অবাঞ্ছিত, তখন সে একটা কোরআন শরীফ নিলেন। কোরআন শরীফ নিয়ে পাকিস্তান সরকার প্রধান এহিয়া খানের কাছে গেলেন। এহিয়া খানের কাছে গিয়ে কোরআন ছুঁয়ে কসম করে এহিয়া খানকে বললেন, 6 দফা তো আর কোরআন না যে চেঞ্জ করা যাবে না। আমি 6 দফা থেকে ফিরে এসেছি, আর কখনো 6 দফায় ফিরে যাব না, 6 দফার কথা মুখেও আনবো না। শেখ মুজিব কোরআন ছুঁয়ে যখন এই কসম করলেন, এহিয়া খান সরল বিশ্বাসে শেখ মুজিবকে 70-এর নির্বাচনে সুযোগ দিলেন। শেখ মুজিব যখন 70-এর নির্বাচনে সুযোগ পেলেন, এই নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন। শেখ মুজিব কিভাবে বিজয়ী হয়েছিলেন এইটা কিন্তু আমাদের এই যে নন ইসলাম মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছে না, উনি ভালোভাবে জানেন। কারণ হচ্ছে এই নন ইসলাম মন্ত্রী মির্জা ফখরুলের বাবা 70-এর নির্বাচনের আগে এবং পরে নির্বাচনগুলোতে বিজয়ী হয়েছিলেন। 70-এর নির্বাচনে শেখ মুজিব 53% আসনে বিজয়ী হলেন।
এখানে বলে রাখা দরকার যে 1970 সালে 1.5 লাখ আয়তনের এই পূর্ব পাকিস্তানে জনসংখ্যা ছিল 7 কোটি, আর 9 লাখ বর্গ কিলো আয়তনের যে পশ্চিম পাকিস্তান তার জনসংখ্যা ছিল 5 কোটি। পূর্ব পাকিস্তানের লোক বেশি, জনসংখ্যা বেশি, কিন্তু আয়তন কম হোক, এই লোক বেশি হওয়ার কারণে আমাদের এখানে আসন ছিল 169টা, আর পশ্চিম পাকিস্তানের জায়গা যতই বড় হোক লোক তো কম, এই জন্য ওদের আসন ছিল 144টা। শেখ মুজিব এই 169 আসনের মধ্যে 167 আসনে বিজয়ী হলেন। তাকে যখন বিজয়ী ঘোষণা করা হলো, ঠিক তার পরদিন শেখ মুজিব 6 দফায় ফিরে দেওয়ার ঘোষণা দিলেন। তাই চিন্তা করেন, আর বললেন যে আমি 6 দফা থেকে এক চুলও নড়ব না। যে শেখ মুজিব কোরআন ছুঁয়ে কসম করে 6 দফা থেকে ফিরে আসার ঘোষণা দিলেন, এখন 6 দফায় ফিরে দেওয়ার এই ঘোষণা শুনে পাকিস্তান সরকার এহিয়া খান হতবিহ্বল ক্ষুব্ধ হলেন। তখন দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হলো, আর এই 6 দফার নামে একটা সন্ত্রাসী গোষ্ঠী এই পূর্ব পাকিস্তানে অবস্থানরত বিহারিদের উপরে হত্যাযজ্ঞ শুরু করলো। 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি আমি 70-এর নির্বাচনের সাথে মিলাই, এখানে অনেক মিল খুঁজে পাওয়া যায়। যেমন ধরেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপি কিন্তু গণভোটে হা ভোটের ক্যাম্পেইন করেছিল। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হা এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন, মনে থাকবে তো। কিন্তু 13ই ফেব্রুয়ারি যখন বিএনপি যখন বিজয়ী হলো, তখন তারা ওই গণভোটকে ছুঁড়ে মারলো। 70-এর নির্বাচনে ঠিক এরকমই শেখ মুজিব 6 দফা থেকে ফিরে আসার কথা বলেছিল, কোরআন ছুঁয়ে কসম করেছিল, এখন ভোটে বিজয়ী হওয়ার পর দিন 6 দফায় নিজে ফিরে দেওয়ার ঘোষণা দিলেন। একটু ভাবেন তো, 1970 সালে শেখ মুজিবের বিপরীতে ছিলেন পাকিস্তান সরকার, সামরিক সরকার, আর 2026-এ বিরোধী দল হচ্ছে জামাত আর এনসিপি। এই দুইটা শক্তি কি সমান বলেন? তারপরেও যদি এই জামাত আর এনসিপি যদি এই ভোটের ফলাফল না মানতেন, যেহেতু একজন উপদেষ্টা বলছিলেন যে ইঞ্জিনিয়ারিং করে এই জামাতকে হারানো হয়েছে, এ কথা তো কিন্তু ছিল। যদি জামাত এনসিপি সেই সূত্র ধরে ভোটের ফলাফল না মানতেন, তাহলে দেশে কী অবস্থা হতো বলেন? দেশে বিশৃঙ্খলা, গৃহযুদ্ধ এবং শেখ হাসিনা চট করে ঢুকে পড়তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেছেন। 70-এর নির্বাচনে শেখ মুজিব যে ওয়াদাভঙ্গ করেছেন বা বিশ্বাসঘাতকতা করেছেন 6 দফায় ফিরে দেওয়ার ব্যাপারে, তিনি যদি এই 6 দফায় ফিরে দেওয়ার ঘোষণা না দিতেন বা এই ওয়াদাভঙ্গ যদি না করতেন, তাহলে কি আমাদের এই রক্তাক্ত 71 ঘটতো বলেন? 1971-এ এই রক্তাক্ত ঘটনাই ঘটতো না, হয়তো বা ইতিহাসটা অন্যভাবে লেখা হতো। আমাদের নন ইসলাম মন্ত্রী এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে কি মনে করেন যে ইতিহাস জানেন না? অবশ্যই জানেন। রক্তাক্ত এই 1971-এর শুরুতে এই নন ইসলাম মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাবাকে এবং পরিবারকে ভারতে নিরাপদ স্থানে রেখে আসছিলেন। যাই হোক, যারা খাঁটি দেশপ্রেমিক, যারা সত্যকে ধারণ করেন, তাদেরকে এই দেশের মাটি, অর্থাৎ এই মাটির সৃষ্টিকর্তা অবশ্যই আজীবনের জন্য সম্মান দান করেন। যেমন আমাদের আপসহীন নেত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, খাঁটি দেশপ্রেমিক মরহুমা বেগম খালেদা জিয়া শেখ মুজিব প্রসঙ্গে প্রায়ই এই কথাটা বলতেন। এই আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ক্ষমতা দখল করে বসে আছে, জবরদখল করে। এরা কোনো সময় চায় নাই স্বাধীনতা, এরা চেয়েছে ক্ষমতা, তখনও ক্ষমতা চেয়েছে। তিনারা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনারা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তাহলে তো স্বাধীন বাংলাদেশ চাননি। আজকে তার সম্মান দেখেন, আর অন্যদিকে শেখ হাসিনার কি করুণ দশা, একটু চিন্তা করেন। এবার রক্তাক্ত সেই 71-এর শুরু এবং শেষ, মানে 26শে মার্চ থেকে আমরা 16ই ডিসেম্বর পর্যন্ত ব্যাখ্যা করব। আগেই বলেছি যে শেখ মুজিব 70-এর নির্বাচনে বিজয়ের পর যখন 6 দফায় ফিরে দেওয়ার ঘোষণা দিলেন, তখন দেশে বিশৃঙ্খলার সৃষ্টি হলো। ঠিক এই সময়ে ভারত পিছন দরজা দিয়ে পূর্ব পাকিস্তানে আক্রমণ করা
এবং পূর্ব পাকিস্তান দখলের ষড়যন্ত্র করে। এটা পাকিস্তানের গোয়েন্দা তথ্যে ধরা পড়ে। তখন পাকিস্তান সরকার শুধুমাত্র এই ভারতের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে 25শে মার্চের কালো রাত ঘটাতে বাধ্য হয়। আচ্ছা, আপনি একটু সজ্ঞানে ভাবেন তো, 25শে মার্চের এই কালো রাত যদি না ঘটতো, ভারত যদি এই দেশ ওই হায়দ্রাবাদ বা সিকিমের মতো দখল করত, তাহলে কেমন হতো? এই নন ইসলাম মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওনাদের মনে হয় খুব ভালো লাগতো না? 71-এর এই রক্তাক্ত যুদ্ধের এই প্রকৃত সত্যটা ভালোভাবে অনুভব করেছিলেন আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া। এখন 1971-এর এই 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বরের আগের দিন পর্যন্ত ভারতের দখল থেকে এই দেশকে কারা রক্ষা করেছে বলেন? শেষ পর্যন্ত 16ই ডিসেম্বর তো এই দেশ ভারতের দখলে চলে গিয়েছিল, কিন্তু ভারতের দখলে গেলেও ভারত এই দেশকে হায়দ্রাবাদ বা সিকিম বা ওই কাশ্মীরের মতো পুরোপুরি হজম করতে পারেনি। কেন পারেনি বলেন তো? কোন শক্তির কারণে ভারত এই দেশকে হজম করতে পারেনি? 16ই ডিসেম্বরের কৃতিত্ব তো একমাত্র ভারতেরই ছিল। 16ই ডিসেম্বরে ওই দিন কোনো মুক্তিযোদ্ধা বা সেক্টর কমান্ডার কি এই কৃতিত্বের সাথে অংশীদার ছিল বলেন? কেউ ছিল না। 16ই ডিসেম্বর ভারতীয় বাহিনী পাক বাহিনীকে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করালো, পাক বাহিনীর সকল অস্ত্রশস্ত্র কেড়ে নিল। তারপরও এই ভারতীয় বাহিনী কেন পাক বাহিনীকে আটক করলো না বা বিচার করলো না? তাদেরকে কেন নিরাপদে পাকিস্তানে পাঠিয়ে দিল? ভারতীয় বাহিনী যখন পাক বাহিনীর কাছ থেকে সেই কেড়ে নেওয়া অস্ত্রশস্ত্র এবং এই দেশের মূল্যবান সম্পদ সব লুট করে যখন ভারতে নিয়ে যাচ্ছিল, তখন কোনো মুক্তিযোদ্ধা বা সেক্টর কমান্ডার, একমাত্র মেজর দলিল বাদে আর কেউ কি বাধা দিয়েছিল বলেন? তখন কোথায় ছিল ওই নন ইসলাম মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ফজু পাগলারা বলেন? 16ই ডিসেম্বরে ভারতীয় বাহিনীর কাছে আমাদের দেশের এই তথাকথিত যে মুক্তিযোদ্ধারা আছে বা সেক্টর কমান্ডার আছে, কারো কোনো পাত্তাই ছিল না। এবার আসি 71-এর রক্তাক্ত যুদ্ধের সময় কে কী করেছে দেখেন। 71-এর এই যুদ্ধ যেদিন 26শে মার্চ শুরু হয়, শেখ মুজিবুর রহমান তার পিএস ডক্টর কামাল হোসেনকে নিয়ে পাকিস্তানে চলে যান, আর আওয়ামী লীগের সব নেতারা ভারতে চলে যান। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার পরে তিনি নিজেও ভারতে চলে যান। শুধুমাত্র মেজর দলিল বাদে অন্যান্য প্রায় সব সেক্টর কমান্ডারই ভারতে চলে গেছেন। আমরা জিয়াউর রহমানের যে যুদ্ধের সময় ভারত থেকে এদেশে তার বউ বাচ্চা উদ্ধারের যে ঘটনা শুনেছি বিভিন্ন জায়গায়, সেখান থেকে এরা ক্লিয়ার বোঝা যায়। সবশেষে 16ই ডিসেম্বরের পর কি হলো দেখেন। 16ই ডিসেম্বরের পর ভারত কেন শেখ মুজিবকে সরাসরি এদেশে ক্ষমতায় বসালো? শুধু এই একটা প্রশ্নের উত্তরের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। তারপর 1972, 1973, 74 এই 3 বছর লেখক জহির রায়হান, রাজনীতিবিদ ওই সিরাজ শিকদার সহ অসংখ্য বুদ্ধিজীবী জ্ঞানী গুণী ব্যক্তিকে নির্মমভাবে গুম, খুন এবং হত্যাকাণ্ড করেছে। ভারত সরকার শেখ মুজিবকে সকল হত্যার দায়মুক্তি দিয়েছে। ভারত সরকার শেখ মুজিবকে রাষ্ট্র পরিচালনা, সংবিধান প্রণয়ন, 1973-এর সেই কারচুপির নির্বাচন এবং বাকশাল গঠন সহ সকল ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা করেছে। ভারত সরকার শেখ মুজিবের যে সেই 30 লাখ শহীদের ঘোষণাকে ঘোষণার জায়গায় রেখে তাদের ইচ্ছামতো 676 জন যোদ্ধাকে বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব দিয়েছে। এদের খেতাব বৈষম্য বা মুক্তিযোদ্ধার তালিকা বৈষম্য 2024 সাল পর্যন্ত ভয়ঙ্কর বোঝা হিসেবে দেখা দিয়েছিল। ভারত সরকার 1975-এর 15ই আগস্ট শেখ মুজিবের খুনের পর তার সন্তান শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আশ্রয় দিয়ে পরম যত্নে লালন পালন করেছে। এভাবে 1971-এর এই রক্তাক্ত যুদ্ধের আগে পরে ভারতের যে সাহায্য এদেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত
কারা কতটুকু পেয়েছে তার হিসাব করা যেতে পারে। এই হিসাবটা করার পরে আমাদের দেখতে হবে যে ৭১-এর বিষয় নিয়ে ক্ষমা চাইবে কারা, বিএনপি, আওয়ামী লীগ নাকি জামাত, সেটা আমরা নির্ণয় করব। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ।